পেঁয়াজের কেজি সেঞ্চুরির ঘরে, আলু ৬০ টাকা, মাছ মাংস ডিম সবজি সহ সব পণ্যেরই উচ্চ দর, সাধারণ ক্রেতারা হিমশিম। মাছ সহ জলজ প্রাণী বাঁচার অক্সিজেন নেই ঢাকা ঘেঁষা নদীগুলোতে। ঠাকুরগাঁয়ে নদী ও খাল খননের নামে কোটি কোটি টাকা অপচয়। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পেঁয়াজের কেজি ছুঁয়েছে ৯০ থেকে ১০০ টাকায়, আলু ৬০ টাকা, মাছ মাংস ডিম সবজি সহ সকল পণ্যই কিনতে হচ্ছে বেশি দামে। নিত্য পণ্যের এমন উচ্চ দামের বাজারে বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। শুভ মাহফুজের রিপোর্টে থাকছে বিস্তারিত। অস্থিরতার নতুন মাত্রা পেঁয়াজ ও আলুর বাজারে। কয়েকদিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে পেঁয়াজের দাম ঠেকেছে ১০০ টাকা পর্যন্ত। আর আলুর কেজি বছরের এই সময়ে ৩০ টাকার বেশি না হলেও বিক্রি হচ্ছে ৬০ টাকা। ১০-২০ বছরই পরে প্রথম ব্যস্ত আছে ৫৫ টাকা আলু বেশি। নতুন গালি যখন নতুন প্রথম বাইরে তখন সপ্তাহ ১৫ দিন এই দাম বিকায়, তারপর অটোমেটিক ১০০-১৫০ টাকা বালায় পড়ে। এবছর আলুর দাম বাড়তি। এখানে আলু উৎপাদন হয়, এখানে কোনো ডলারও লাগে না, আর কোনো ইউক্রেন যুদ্ধও নেই এখানে। আলু বাবা আমরা খুচরা বেচতেছি ৬০ টাকা কেজি, আর পাল্লা নিলে ৫৬ টাকা। আগে কিনেছি হচ্ছে ৮০ টাকা করে, এখন তো ওই যে আজকে আসলাম প্রায় এক সপ্তাহ পরে, এখন আজকে ১০০ টাকা করে কিনলাম। পেঁয়াজ অরিজিনাল যেটা দেশি আছে এটা আমরা বিক্রি ৯১ টাকা কিনা আছে, পাল্লা বেশি আপনার হইতেছে ৪৮০ টাকা, কেজি বেশি ১০০ টাকা। আর হাইব্রিড যে পেঁয়াজটা আছে এটা পাল্লা আসে আপনার ৪৫০ টাকা, ৯০ টাকা কেজি। গেল সপ্তাহের চেয়ে মাছের দামও চড়া। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও আগের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। লাল ডিম ১৪০-১৪৫ টাকা ডজন, আর ওই সাদা মুরগির ডিম আছে ওইটা ১৩৫ টাকা ডজন, খাসির ডিম ১৮০ টাকা ডজন। সেই বাজেটে তো কাজ হইতেছে না, এখন বাজেট ওভার হয়ে গেছে। ঈদের পর থেকে ২০ টাকা কমে গেছে। ঈদের আগে ছিল ১৮০-১৯০ টাকা এরকম ছিল, ২০ টাকা কমছে। ৫০ থেকে ৬০ টাকার কমে মিলছে না কোনো সবজি। কাঁচামরিচের কেজিও ২০০ টাকার বেশি। এক পা মরিচ যদি ৬০ টাকা হয়, দেখি স্বাভাবিক কিছু। কালকা ছিল ১৬০ টাকা গেছে, আজকে ২০০ টাকা গেছে, আর একটু দাম বাড়ছে। এমন উচ্চ মূল্যের বাজারে এসে আয় ব্যয়ের হিসাব মিলাতে না পেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। নাগালের ভিতরে যদি নাও থাকে, আমাদের তো আর কিছু করার নেই। আসে বলেন আমরা কি করব? বলেও কিছু লাভ হবে না, না বলেও কিছু লাভ হবে না। বাজারের শারীরিক পরিস্থিতি এইভাবেই চলবে দেশ, আর রিপোর্টিং করে কোনো লাভ হবে না, কারণ আমাদের কথা শোনার কেউ নেই। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি জানেন না যে আসলে কোন জিনিসের দাম কত আছে। কালকে রাতে যে জিনিসের দাম যা ছিল, পরের দিন সকালবেলা তাই নাই। নিত্যপণ্যের বাজারের এমন পরিস্থিতিতে বাজারে কার্যকর তদারকির দাবি ভোক্তাদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। যারা আজ ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন, তারা আবারও ভুল পথে হাঁটছেন বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাইসাইকেল র্যালির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বছর জুড়েই নানা কর্মসূচি থাকছে। বাংলাদেশের স্বাধীনতা এনেছে আওয়ামী লীগ, তাই দেশের স্বার্থ বিসর্জনের প্রশ্নই আসে না। শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সাথেই বন্ধুত্ব করে না বলেও মন্তব্য তার। তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ারও আহ্বান জানান তিনি। পরে বাইসাইকেল র্যালির উদ্বোধন করেন ওবায়দুল কাদের। র্যালিটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে সংসদ ভবনের দক্ষিণ গেট, আগারগাঁও হয়ে ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এসে শেষ হয়। বিএনপি বা বিরোধী দল তাদের কর্মসূচি পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আমরা নিতে যাচ্ছি না। আমাদের কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে বছরব্যাপী। যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। ভারতের সাথে অসম চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি অভিযোগ করেন, সীমান্তে
বাংলাদেশে হত্যা বন্ধ করতে পারেনি সরকার। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক। তিনি অভিযোগ করেন, অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে ক্ষমতাসীনরা। গুম, খুন ও নির্যাতনের মধ্য দিয়ে বিরোধী কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, তিস্তার পানি বন্টন চুক্তি থেকে শুরু করে বাংলাদেশের স্বার্থে ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেনি আওয়ামী লীগ সরকার। উল্টো অসম চুক্তি করে বিপদে ফেলেছে দেশের মানুষকে। হিন্দুস্তানের সাথে ভারতের সাথে অসম চুক্তি আপনাকে বাতিল করতে হবে। এই অসম চুক্তি যদি কার্যকর করে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। তাই ওবায়দুল কাদের সাহেব, আসুন এখনো পদত্যাগ করুন। লজ্জা হয় না? রেল লাইনের ভিতর যুবতীকে দর্শন করা হয়, এখনো রেল মন্ত্রী পদত্যাগ করেন নাই। লজ্জা হয় না কথা বলতে আপনাদের? আপনারা সব জায়গায় ব্যর্থ। 400 টাকার কাঁচামরিচ খাওয়াবেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘোড়ার লাগামহীন চলছে। আজকে আপনারা সেই দিকে নজর না দিয়ে কিভাবে সমঝোতা চুক্তি করে ক্ষমতায় টিকে থাকবেন, সেই দিকে আপনাদের আজকে নজর। ঢাকার চারপাশের নদীগুলোর পানিতে মাছ সহ জলজ প্রাণী বেঁচে থাকার মতো অক্সিজেন নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, মাছ বা জলজ পানিতে বেঁচে থাকতে হলে 5 মিলিলিটার অক্সিজেনের দরকার। ঢাকার চারপাশের নদীগুলোতে বর্ষাকালে 1 মিলিলিটার অক্সিজেনও পাওয়া যাচ্ছে না। শিল্প কারখানার বর্জ্য, নগরীর সুয়ারেজ লাইনের ময়লা আবর্জনায় বিষাক্ত পানি গলা টিপে মারছে নদীগুলোকে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। এক সময়ের ভরা যৌবনা বুড়িগঙ্গা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। শুধু বুড়িগঙ্গা নয়, শিল্পপতিদের ভয়াল থাবা আর অপরিকল্পিত নগরায়নে দূষিত হয়ে মরতে বসেছে ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, বালু, তুরাগ, শীতলক্ষা নদী। শিল্প বর্জ্য আর নগরীর ময়লা আবর্জনার পানি গিয়ে সরাসরি পড়ছে ঢাকার চারপাশের নদীগুলোতে। কালো কুচকুচে এই পানি এতটাই দূষিত আর নোংরা, নদী পাড়ে বসবাস করা মানুষ আর এই পানি ব্যবহার করতে পারছে না। ময়লা আবর্জনার দুর্গন্ধে নদী পাড়ে টেকা দেয়। ড্রেন নদীর সাথে যোগাযোগ লাইন করে দিয়েছে, এতে মাছ, মানুষ, আশেপাশে মানুষও থাকতে পারে না ময়লার গন্ধে। বর্ষার দিনে একটা নৌকা যাইতে পারতো না, পরে কাটালে ছাড়লে সদরঘাট যায় পৌঁছাইতো। এত সুট ওই মেল ব্যাটারির পানিগুলো নামে তো আরো বরবাদ। ড্রেনের পানি, ফ্যাক্টরির পানি, এলাকার পানি, বৃষ্টির পানি সবগুলো তো নদীতে নামে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার চারপাশের নদীগুলোতে এখন আর মাছ সহ জলজ প্রাণী বেঁচে থাকার মতো অক্সিজেন নেই। শিল্প বর্জ্য আর সুয়ারেজের ময়লা পানি ফেলা বন্ধ না করলে নদীগুলোকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। ইন্ডাস্ট্রিগুলা যে সময় ছাড়পত্র নিচ্ছে, তখন কিন্তু তারা বলছে তারা ইটিপি চালাবে এবং পানিটা ক্লিন করে ফেলাবে। এটার কোনো কোনো নিয়ম নীতিই নাই, কারণ ঢাকার আশেপাশের নদীগুলিতে ডিজলভ অক্সিজেন 1 মিলিমিটারও বর্ষার সময় পাওয়া যাচ্ছে না। অন্তত 5 মিলিগ্রাম পার লিটার দরকার, হ্যাঁ, আপনার মাছ এবং অন্যান্য প্রাণীর জন্য। এইভাবে যদি একটা শহরের যে প্রাণ, যে শাখা নদীগুলি, এগুলি যদি এইভাবে দখল এবং দূষণে কবলে পড়ে, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে এই শহর কিন্তু আসলে আর বসবাস উপযুক্ত থাকবে কিনা এটা সন্দেহের বিষয়। নদীগুলোর দূষণ রোধে এখনই সরকারকে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। টেমস নদীতে এত দূষণ হয়েছিল আমাদের বুড়িগঙ্গার মতো যে পানিতে কোনো মাছ আসতে পারত না, কিন্তু শোধন ওরা প্রত্যেকটা পলিউশনের পয়েন্টকে কন্ট্রোল করে ইটিপির মাধ্যমে বর্জ্যটাকে ফেলে এই কাজ করা যেতে পারে। এর জন্যে আমরা প্রত্যেকটা পয়েন্ট জানি কোথা থেকে বর্জ্য ফেলা হয় এবং তার জন্য পর্যাপ্ত আইন আছে। এখন এই আইনটা কে রক্ষা করবে? শিল্পপতিরা, সরকার? এটা আমরা জানি না। ঢাকার চারপাশের নদীগুলো আবারও প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তুরাগ থেকে বুড়িগঙ্গা, বাঁচলে নদী, বাঁচবে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকাকে বাঁচাতে হলে ঢাকার আশপাশের নদীগুলোকে এখনই দূষণমুক্ত করা জরুরি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, বুড়িগঙ্গা, ঢাকা। ঠাকুরগাঁওয়ে 80 কোটি টাকা ব্যয়ে 7টি নদী ও একটি খাল খনন করা হলেও সঠিক পরিকল্পনা আর তদারকির অভাবে অল্প সময়েই নদীগুলো আগের অবস্থায় ফিরে গেছে। নদী খননে কাজের কাজ কিছুই হয়নি, বরং টাকার অপচয় হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ভূগর্ভের পানির ব্যবহার বাড়ায় পানির স্তর নিচে চলে যাচ্ছে, ফলে খনন করা নদীতে পানি থাকছে না।
ঠাকুরগাঁও প্রতিনিধি খোদাবক্স ডাবলুর তথ্য ও ছবিতে রিপোর্ট। ঠাকুরগাঁও জেলায় নদ নদী রয়েছে 14টি। 2019 থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে পানি উন্নয়ন বোর্ড একটি খাল সহ 7টি নদী খনন করে। 204 কিলোমিটার পথের এই 7টি নদী খননে ব্যয় হয়েছে 80 কোটি 3 লাখ টাকা। জেলা শহরের ওপর বয়ে গেছে টাঙ্গন, সেনুয়া ও শুক নদী। এক সময়ের স্রোতস্বিনী নদীগুলো বর্তমানে পলিতে পূর্ণ। শুকনো মৌসুমে হয় ধান চাষ। আমরা ভাবছিলাম যে বালুটা উঠাইলো আমাদের উপকার হবে, আর পানিগাঞ্জি বর্ষার দিনে মনে হয় উঠবে না। ফুরের দুই পাশে যে বালুগুলা ভরাট করলো, বালুগুলাও নাই। যে নদী আগের নদী আছে। আমরা আতঙ্কের মধ্যে আছি এখনো মানুষগুলা। নদীগুলোর নামমাত্র দায়সারাভাবে খনন করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। যেই বর্ডারটা দিত বর্ডারটাও দিল না, আর মাটিও নাই। সরকার যে এত টাকা খরচ করতেছে কোনো লাভ হচ্ছে না। এখন আমরা ওই যে ভাষণ যে ডুববে আমাদের বাড়িঘর। যখন যেই সরকার থাকে সেই সরকারের দলের যে লোক আছে তারাই আপনার মেজর অংশটা তারাই নেতৃত্ব দেয়, তারাই করে। নদী খনন আর এই মাটির কাজ, এটা আমাদের বাংলাদেশের যে কোনো ডিপার্টমেন্টে বলে এর একটা মানে গ্যাপ, এর একটা ফাঁক আছে। সরকারের নদী খননের উদ্যোগটি কাজে আসছে না বলে মনে করেন জেলার বিশিষ্টজনরা। নিশ্চয়ই পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এর সঙ্গে যুক্ত রয়েছেন। তারা এই ব্যাপারটি সুষ্ঠুভাবে তদারকির মাধ্যমে যদি খনন কাজটা করতেন তাহলে এটা এলাকার জন্য একটা সুফল বয়ে আনতে পারত। ভরাট নদীগুলো খননের উদ্যোগ নিয়ে দ্বিতীয় পর্যায়ের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ঠাকুরগাঁও জেলায় আমাদের যে সাধারণ ভূমির স্তর সেটি 60 মিটার পিডব্লিউডি, যেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 60 মিটার উঁচুতে। এই কারণে ঠাকুরগাঁও জেলার যে পানিগুলো আছে সেটা খুব দ্রুত নেমে যায়, ফলে ঠাকুরগাঁও জেলার পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। নদী রক্ষায় ও পানি প্রবাহ ঠিক রাখতে সুষ্ঠু পরিকল্পনার পাশাপাশি নামমাত্র খননে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আধুনিক খাদ্য পরীক্ষাগারটি 3 বছর ধরে পরিত্যক্ত। কাজ শেষে ঠিকাদার কর্পোরেশনকে বুঝিয়ে না দেয়ায় নষ্ট হচ্ছে পরীক্ষাগারটির যন্ত্রপাতিও। অচলাবস্থা নিরসনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দ্রুত নিষ্পত্তির সুপারিশ করলেও তা কোনো কাজে আসছে না। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় সিটি কর্পোরেশন। সাইফুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। স্বাধীনতার 53 বছরেও দেশে নিশ্চিত করা যায়নি নিরাপদ খাদ্য। ভেজাল খাদ্যের কারণে বাড়ছে নানা রোগ ব্যাধি। অসাধু ব্যবসায়ীদের বারবার জরিমানা করেও বন্ধ হয়নি এই অনাচার। তাই ভেজালমুক্ত খাদ্য উৎপাদন ও বিপণন নিশ্চিতে 2013 সালে এডিবির অর্থায়নে ঢাকা ও চট্টগ্রামে 2টি খাদ্য পরীক্ষাগার নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই বছরই অক্টোবরে চট্টগ্রাম মহানগরীর বিবিরহাটে খাদ্য পরীক্ষাগারের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর 30 কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটির নির্মাণ শেষ হয়। 8000 বর্গফুটের খাদ্য পরীক্ষাগারটিতে স্থাপন করা হয়েছে 6টি ল্যাব, কিন্তু পরীক্ষাগারটি এখনো পর্যন্ত কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়নি। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। যে আধুনিক খাদ্য পরীক্ষাগার যেটি আমরা এখানে চট্টগ্রামে স্থাপন করা হয়েছে, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি 2021 সালে এটার কার্যক্রম শেষ হয়েছে এবং এটি আপনার বিদ্যুৎ বিল সহ যাবতীয় পরিচালনা ব্যয় কিন্তু আমরা নির্বাহ করে যাচ্ছি, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে এখনো পর্যন্ত আমাদেরকে এই স্থাপনাটা বুঝিয়ে দেওয়া হয়নি। আমরা প্রতিনিয়ত তাগাদা দিয়ে যাচ্ছি। ভেজাল বিরোধী আমরা অভিযান পরিচালনা করি। নিরাপদ খাদ্য দফতর কিংবা চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা জেলা প্রশাসন, এই নমুনাগুলো কিন্তু সবগুলো ঢাকায় পাঠাতে হয়। আর এটা কিন্তু ফাংশনে করা গেলে আর কোনো এগুলো কিন্তু ঢাকায় পাঠাতে হবে না। খাদ্য পরীক্ষাগার ষড়যন্ত্রের শিকার মন্তব্য করে এটি দ্রুত চালুর দাবি নাগরিক সমাজের। একটা প্রতিষ্ঠান তৈরি হওয়ার পরে সেটা পরীক্ষায় যেতে পারছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। চট্টগ্রামের যত বেকারি থেকে শুরু করে মানে খাদ্যদ্রব্য উৎপাদন করে সবগুলোই ভেজাল, আমদানিকৃত পণ্য সহ। ফলশ্রুতিতে আমরা চাই যে এটা অতি সত্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ে একটা নিষ্ঠাবান কর্মী কর্মকর্তা এবং যারা প্রশিক্ষিত যারা এখানে যারা সায়েন্টিস্ট হোক কিংবা যারা
টেকনিশিয়ান সেই রকম নিয়োগ দিয়ে অন্তত আমাদের জীবনটা বাঁচানোর জন্য এই ব্যবস্থাটা অচিরেই নেবেন। এই যে ফুড সেফটি ল্যাব যেটা করা হলো, এইটা ঠনকো অজুহাতে যে কার্যকর হচ্ছে না, এটাকে ফাংশনিং করা যাচ্ছে না, এটা হলো খুবই দুঃখজনক একটি ঘটনা। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের ফলে এটা কাজে আসবে না, এর থেকে দুঃখজনক ঘটনা কিন্তু আর হতে পারে না। চালু হলে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত এই পরীক্ষাগারে নির্ধারিত ফি দিয়ে যে কেউ যাচাই করতে পারবেন খাবারের মান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষের বাড়িতে ডাকাতি হয়েছে। লুট করা হয়েছে একটি দোনালা বন্দুক ও 8 ভরি স্বর্ণালঙ্কার সহ প্রায় 20 লাখ টাকার মালামাল। শুক্রবার ভোররাতে উপজেলার দেবী শহর এলাকায় এই ঘটনা ঘটে। সুভাষচন্দ্র জানান 6 থেকে 7 জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল গেটের তালা কেটে বাড়ির ভেতরে ঢোকে। এরপর বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে তাদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর 8 ভরি স্বর্ণালঙ্কার একটি মোটরসাইকেল, তার লাইসেন্স করা একটি দোনালা বন্দুক, নগদ 5 লাখ টাকা লুটে নেয় তারা। দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান এই ঘটনায় একটি মামলা হয়েছে, ডাকাতদের ধরতে অভিযানও চলছে। পাচারের সময় খাগড়াছড়ি থেকে বিপন্ন প্রজাতির পাহাড়ি ময়না উদ্ধার করেছে বন বিভাগ। সকালে বাস স্টেশন এলাকা থেকে এসব পাখি উদ্ধার করা হয়। খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া জানান ফেনীগামী একটি বাসে অভিযান চালিয়ে পাখিগুলোকে জব্দ করা হয়, তবে পাচারকারীরা পালিয়ে যায়। তিনি জানান একটি চক্র বন্যপ্রাণী পাচারের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে অভিযান চলবে। গত 4 বছরে বিপন্নপ্রায় লজ্জাবতী বানর, গয়াল, বনবিড়াল, মায়াহরিণ, তক্ষক, হিল ময়না সহ 31টি বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করেছে খাগড়াছড়ির বন বিভাগ। পাহাড়ি ময়নার বৈজ্ঞানিক নাম গ্যাকুলা রিলিজিওসা, এর অর্থ সুন্দরের দৈত্যক। কক্সবাজারে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 3 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়াও ময়মনসিংহে চাঁদাবাজির অভিযোগে 10 জন ও চট্টগ্রামের হাটহাজারী থেকে মানব পাচার মামলায় 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে কক্সবাজার সদরের চৌফলন্ডি এলাকা থেকে আনসার আল ইসলামের জাকেরিয়া মণ্ডল, নিয়ামত আলী ও ওয়াইবকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, ব্যাগ ও মোবাইল ফোন জব্দ করে পুলিশ। এদিকে ময়মনসিংহে যানবাহনে চাঁদাবাজির অভিযোগে 10 জনকে আটক করা হয়েছে। র্যাব 14 এর কোম্পানি কমান্ডার জাহিদুল ইসলাম জানান নগরীর আকুয়া বাইপাস, চরপাড়া ও শম্ভুগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অন্যদিকে চট্টগ্রামে মানব পাচারের মামলায় পলাতক আসামি ঝুমু এবং পারভিন আক্তারকে হাটহাজারীর বালুচড়া এলাকায় নতুন পাড়া থেকে গ্রেফতার করেছে র্যাব। সুনামগঞ্জের পথে পথে বন্যার ক্ষত, ভেসে উঠেছে বিধ্বস্ত সড়কগুলো। যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এবং সড়ক ও সেতু বিভাগের প্রায় 270 কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক সংস্কারে প্রয়োজন 500 কোটি টাকা। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলালের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্যায় সুনামগঞ্জে গ্রামীণ সড়ক সহ উপজেলার সঙ্গে সংযোগ স্থাপনকারী অনেক সড়কের অংশবিশেষ ধসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য সড়ক। দোয়ারাবাজার, ছাতক, সুনামগঞ্জ সদর ও তাহিরপুর সহ বন্যা কবলিত এলাকার প্রায় 120 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়কে চলাচল এখন বেশ কঠিন। জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়বে। আরসিসি ডালার ব্যবস্থা না করা হয়, অথচ সাইডে দিয়ে কোনো গার্ডওয়াল ছাড়া যদি ইয়ে না করা হয়, তাহলে আমরা হয়তো এই দুর্যোগ থেকে কোনোদিন মুক্তি পাইতাম না। আমরা অনেক চলতে খুব অসুবিধা, ওই যে ক্ষেত করলে তো এই ক্ষেতটা অনেক ফাইনাল হয়ে যাবে, বাংলাদেশ হয়েছে। ভৌগোলিক কারণে হাওড় অধ্যুষিত সুনামগঞ্জে প্রতি বছর বন্যা হয়। ক্ষয়ক্ষতি কমানোর উপায় খোঁজার তাগিদ মন্ত্রীদের। এই জীবন আপনি অতিবাহিত করেছেন, আপনাদের পূর্বপুরুষরাও এই জীবন যাপন করেছে, ঠিক না? কিন্তু আমাদের আজকের পরিস্থিতিতে আমাদেরকে আরো আধুনিক চিন্তা করছে শেখ হাসিনা সরকার। প্রচুর বৃষ্টিপাত উজানে হবে, হাওড় এলাকা ভরে যাবে, প্লাবিত হবে। এটা নিয়ে আপনার এটা কিছু করার নাই। এইভাবে করে আমাদের আগেও বসবাস করছে, এখনো বসবাস করতে হয়। এর ভিতরে কিভাবে ভালো থাকা যায় সেই চেষ্টায় সরকার করছে। বন্যায় সড়কের ক্ষতি কমানোর বিষয়ে ভাবছেন সড়ক নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সরকারের 2টি বিভাগের প্রকৌশলীরাও।
এটা রক্ষা করার জন্য আমাদের টোওয়াল নির্মাণ সহ কংক্রিট স্লোপ প্রোটেকশন বা সিসি ব্লক দ্বারা রাস্তার স্লোপ যদি আমরা রক্ষাপ্রদ কাজ করি, স্থায়ী রক্ষাপ্রদ কাজ, তাহলে এগুলো বন্যাতে আক্রান্ত হলেও রাস্তা ক্ষয়ক্ষতি হবে না। হাওড়া এলাকায় পানি বাধা দেওয়ার কোনো অবস্ট্রাকশন রাখা যাবে না, পানি যাতে দ্রুত বের হয়ে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে। এর আগে 2022 সালে শতাব্দীর ভয়াবহ বন্যার কবলে পড়ে সুনামগঞ্জ। ক্ষতিগ্রস্ত হয় জেলার 2200 কিলোমিটার সড়ক। বছর বছর এমন ভোগান্তির স্থায়ী সমাধান চায় সুনামগঞ্জবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে জামালপুরে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন অডিটোরিয়ামে। এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। জীব প্রযুক্তির মাধ্যমে কৃষি বীজ উন্নয়ন ও বর্ধিতকরণ কৌশলের কৃষক প্রশিক্ষণ হয়েছে গোপালগঞ্জে। শহরের বিএডিসির উপপরিচালকের কার্যালয়ে এতে বক্তব্য দেন প্রকল্পের টিম লিডার কৃষিবিদ মোহাম্মদ আজহারুল ইসলাম। কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে। জেলা কৃষি বিভাগের সহায়তায় সেচ যন্ত্র, কীটনাশক, স্প্রে সহ বিভিন্ন উপকরণ বিতরণ করে বেসরকারি একটি সংগঠন। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিভিন্ন দাবি আদায়ে মত বিনিময় সভা হয়েছে নীলফামারীতে। দুপুরে জেলা কৃষক দলের আয়োজনে বিএনপি অফিস চত্বরে সভায় এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল এস.এম. ফয়সাল। আন্তর্জাতিক যোগ দিবস পালন হয়েছে রাঙ্গামাটিতে। জেলার একটি স্থানীয় পার্কে এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে সুনামগঞ্জে। প্রায় 200 পরিবারকে এই খাদ্য সহায়তা দেয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে ঠাকুরগাঁওয়ে। সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও দুই পারের সাধারণ মানুষের যাতায়াতে বাসে সাঁকো তৈরি করা হয়েছে টাঙ্গাইলে। বেসরকারি একটি সংগঠনের উদ্যোগে এটি নির্মাণ করা হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে সাতক্ষীরায়। সীমান্ত গ্রাম তলিগাছাতে এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। পেঁয়াজের কেজি সেঞ্চুরির ঘরে আলু 7 টাকা। মাছ, মাংস, ডিম, সবজি সহ সব পণ্যেরই উচ্চ দর, সাধারণ ক্রেতারা হিমশিম। মাছ সহ জলজ প্রাণী বাঁচার অক্সিজেন নেই ঢাকা ঘেঁষা নদীগুলোতে। ঠাকুরগাঁওয়ে নদী ও খাল খননের নামে কোটি কোটি টাকা অপচয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।